বিশ্ব যেন আবার ফিরে যাচ্ছে এক অজানা প্রান্তে, যেখানে অস্ত্র নয় নীতি, যুদ্ধ নয় বাণিজ্যই হচ্ছে নতুন অস্ত্র। দক্ষিণ কোরিয়ার অ্যাপেক সম্মেলনে ট্রাম্পের 250% শুল্কের হুমকি শুধু বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, বরং এক কূটনৈতিক বার্তা। যুদ্ধ বন্ধ করো, নইলে বাজার বন্ধ হবে। কিন্তু প্রশ্ন উঠছে, এটি কি বাস্তব কোনো কৌশল, নাকি ট্রাম্পের পুরনো ট্রেডমার্ক রাজনৈতিক নাটক? ঠিক একই সময় ইউরোপে মার্কিন সেনা কমাচ্ছে ওয়াশিংটন। রাশিয়া বলছে ফ্রান্সের সৈন্যরা ইউক্রেনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। আর পূর্বে চীন তাইওয়ানের দিকে তাকিয়ে বলছে, আমরা শক্তি প্রয়োগের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছি না। একদিকে ইউরোপের ভাঙন, অন্যদিকে এশিয়ার উত্তাপ। এই দুই প্রান্তে এখন এক অদৃশ্য দড়ি টানাটানি চলছে পশ্চিমা বিশ্বের প্রভাবকে ঘিরে। বিশেষজ্ঞরা বলছেন এটি সরাসরি কোনো যুদ্ধ নয়, এটি এক নতুন ঠান্ডা যুদ্ধের উষ্ণ অধ্যায়, যেখানে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি বিবৃতি আর প্রতিটি নীরবতা বিশ্ব শক্তির ভারসাম্যকে এক ধাক্কায় বদলে দিতে পারে। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজ আমরা পুরো বিষয়টি নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব। আশা করি সঙ্গেই থাকবেন। ট্রাম্পের মুখে পাক ভারত যুদ্ধবিরতির নতুন গল্প। দক্ষিণ কোরিয়ার অ্যাপেক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প আবারও এমন এক দাবি করেছেন যা দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলছেন, যদি ভারত ও পাকিস্তান সংঘাত না থামায় তবে আমি তাদের উপর 250% শুল্ক বসাবো। ট্রাম্পের কি আবার শুল্ক খেলা শুরু হয়ে গেল? আপনারা কি বলেন দর্শক? একটু কমেন্টে জানান। শুল্কের হুমকি শুনতে অর্থনৈতিক বিষয় মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে কূটনীতিক চাপের আরেকটি কৌশল, যেখানে যুদ্ধ থামাতে অস্ত্র নয়, ব্যবহার করা হচ্ছে ব্যবসার হাতিয়ার। ট্রাম্পের দাবি, গত মে মাসে যখন ভারত পাকিস্তানের মধ্যে 4 দিনের সংঘাত চলছিল, তখন তিনি পার্সোনালি দুই দেশের নেতাকে ফোন করে সতর্ক করেছিলেন, যদি যুদ্ধ না থামে বাণিজ্য বন্ধ করে দেব। সুপ্রিয় দর্শক, আমরা জানি ট্রাম্প অনেক কথাই বলে, যেগুলো আসলে পরবর্তীতে দেখা যায় এই ধরনের কোনো কথাই তিনি বলেননি। তার ক্যারেক্টারটা আপনি যদি একটু অ্যানালাইসিস করেন প্রথম থেকে, দেখবেন এগুলো তার চরিত্রেরই এক একটা অংশ। তিনি এই ধরনের খেলা খেলে সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করে। যারা ভয় পায় তারাই মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডারে চলে যায়, আর যারা প্রতিবাদ করে, যেমন ভারত, সে তার সিদ্ধান্তে অটল থাকে আর ট্রাম্পের টেনশন বাড়তে থাকে। ভারত অবশ্য ট্রাম্পের এই বক্তব্যে আগেও অবাস্তব বলে খারিজ করেছে। যে কথাটা আমি আগে বলছিলাম, দিল্লি সেই সময় বলে সংঘাত থেমেছিল পাকিস্তানের বিরুদ্ধে, অর্থাৎ এতে কোনো মার্কিন ভূমিকা ছিল না। আবার কি ধরা খেলেন ট্রাম্প? কিন্তু ইসলামাবাদ বলছে, ইসলামাবাদ কেন বলবে না? কারণ হচ্ছে ইসলামাবাদ তো সবসময় যুক্তরাষ্ট্রের পেছনে হাঁটে। তারা বলছে শান্তি আনতে মূল ভূমিকা ছিল ট্রাম্পের, এমনকি তাকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়। যদিও পরে বাস্তবে ট্রাম্প প্রশাসন ভারতের কিছু পণ্যের উপর 25% পর্যন্ত শুল্ক আরোপ করে এবং পাকিস্তানের উপর 29% পর্যন্ত। তবে চাপের রাজনীতি এখানেই শেষ হয়নি। ট্রাম্পের 250% শুল্কের হুমকি কেবল অর্থনৈতিক নয়, এটি রাজনৈতিক একটি মেসেজ, যেখানে দক্ষিণ এশিয়ার সংঘাতকে তিনি দেখেছেন আমেরিকার বাণিজ্যিক নিয়ন্ত্রণের সুযোগ হিসাবে। কারণ তিনি তো দেখবেন, তিনি একজন ব্যবসায়ী, সেটাই তার পরিচয়। তারপরে তিনি প্রেসিডেন্ট। আর এটি ট্রাম্পের ট্রেড ডিপ্লোমেসির একটি ক্লাসিক্যাল উদাহরণ, যেখানে যুদ্ধ থামানোর নামে তিনি আসলে আমেরিকার অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এবার একটু আমরা ইউরোপের দিকে ফিরে যাই। কি হচ্ছে ইউরোপে? তুষারপাত নাকি অন্য কিছু? ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের সেনা কমানোর সিদ্ধান্ত। এই সময় পেন্টাগনের নতুন সিদ্ধান্ত এলো, যাতে ভিত নড়ে গেল ন্যাটোর। ইউরোপের পূর্বাঞ্চল থেকে সেনা সংখ্যা কমানো। রোমানিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি ও স্লোভাকিয়া, এই 4 দেশে মার্কিন ব্রিগেডের উপস্থিতি কমছে। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আয়নুথ মেস্তনিও বলেছেন, এটি অপ্রত্যাশিত নয়, কিন্তু ইউরোপকে এখন নিজের প্রতিরক্ষা নিজেরাই ভাবতে হবে। দেরিতে হলেও কিন্তু রোমানিয়া সে কথাটা উপলব্ধি করেছে, যেটা জেলেনস্কি উপলব্ধি করেনি। অন্যের ঘাড়ে ভর করে সে রাশিয়ার মতো পরাশক্তির সাথে যুদ্ধ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসেন্তো আরও সরাসরি বলেন, ওবামার সময় থেকে যুক্তরাষ্ট্রের মনোযোগ পূর্ব থেকে পূর্ব এশিয়ায় স্থানিত হচ্ছে। এখানে ফোকাস চীন, অর্থাৎ আমেরিকা এশিয়ার দিকে আবারও ঝুঁকছে।
ইউরোপ তাই এখন একেবারেই একা হয়ে গেছে। আর এই ফাঁকে পুতিনের রাশিয়া কি করছে, তারা সক্রিয়ভাবে নতুন ফ্রন্ট খুলছে, ড্রোন, সাইবার ও প্রোপাগান্ডা সব দিকেই তারা এগিয়ে চলেছে। ইউক্রেনে সেনা পাঠানোর পরিকল্পনা করছে ফ্রান্স। কি ধরনের পরিকল্পনা, চলুন দর্শক শুনে আসা যাক। রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসবিআর দাবি করে বলেছে ফ্রান্স ইউক্রেনে 2000 সৈন্য পাঠাতে যাচ্ছে। এই তথ্য যদি নিশ্চিত নয়, কিন্তু রাশিয়া বলছে ফরাসি সৈন্যরা পোল্যান্ড সীমান্তে অবস্থান করছে, যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে, শীঘ্রই ইউক্রেনের মধ্যাঞ্চলে মোতায়েন করা হবে তাদের। এসবিআর ব্যঙ্গ করে বলেছে ম্যাক্রো নেপোলিয়নের ছায়ায় দাঁড়িয়ে ইতিহাসের পুনরায় লিখতে চাইছে, কিন্তু রাশিয়ার মাটিতে নেপোলিয়নের পতন তিনি ভুলে গেছেন। এই বিবৃতি শুধু কূটনীতির তীর্যকতা নয়, বরং রাশিয়ার তরফে ইউরোপে ফরাসি উপস্থিতি মোকাবেলার এক সাইকোলজি বার্তা। তাইওয়ান প্রশ্নে চীনের হুঁশিয়ারি। এই সময় আরেক দিকের মঞ্চেও চলছে উত্তাপ, আর সেই নাটকের কেন্দ্রস্থল হচ্ছে তাইওয়ান। চীনের মুখপাত্র পেংকিং ইন এবার প্রকাশ্যে বলেছেন, আমরা শক্তি প্রয়োগের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছি না। চীন সংবাদ মাধ্যমে টানা 3 দিন ধরে তাইওয়ানের পুনর্মিলন পরবর্তী শাসন মডেল প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে দ্বীপের সামাজিক কাঠামো অক্ষুণ্ণ থাকবে, কিন্তু প্রশাসন হবে বেইজিংয়ের অধীনে। তার মানে চীন যে বারবার বলে থাকে তাইওয়ান হচ্ছে তাদের, এটাই হচ্ছে তাদের প্রশাসনের একটা অংশ। এই ঘোষণা এসেছে ট্রাম্প সে বৈঠকের ঠিক আগের দিন। আমরা জানি বৃহস্পতিবার মানে আজকে 30শে অক্টোবর এই বৈঠকটা হবার কথা। তাইওয়ান সরকারের কড়া প্রতিক্রিয়া এ ব্যাপারে। তাইওয়ান সরকার বলছে বেইজিংয়ের ভাষা শান্তির নয়, এটি সরাসরি হুমকি। অর্থাৎ এশিয়ায় চীন তাইওয়ানের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের ইঙ্গিত দিচ্ছে। ঠিক তখনই ইউরোপে রাশিয়া ন্যাটোর বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে। দুটি ফ্রন্টে পশ্চিমা বিশ্বের চ্যালেঞ্জ, একদিকে ইউরোপের বিভাজন ও মার্কিন মনোযোগ সরে যাওয়া, অন্যদিকে এশিয়ায় চীনের আগ্রাসী অবস্থান। সব মিলিয়ে পশ্চিমা বিশ্বের জন্য এটি এক দ্বিমুখী যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। রাশিয়া ও চীন দুই পরাশক্তি এখন একই কৌশলে খেলছে, একজন চাপ দিচ্ছে ইউরোপে, আরেকজন এশিয়ায়। এই নিয়ে বিশেষজ্ঞরা বলছেন এটি সরাসরি সামরিক যুদ্ধ নয়, এটি বিশ্ব শক্তির পুনর্বিন্যাস। এক নতুন যুগের দোরগোড়ায় পৃথিবী তাই পৌঁছে গেছে। বিশ্ব রাজনীতির মঞ্চে আজ যেন এক বিশাল দাবার খেলা চলছে। গুটিগুলো আলাদা, কেউ প্রেসিডেন্ট, কেউ সেনাপতি, কেউ বাণিজ্য মন্ত্রী, কিন্তু চালগুলো কিন্তু একটাই, সেটা হচ্ছে প্রভাব, নিজের প্রভাব বিস্তার করা। ট্রাম্পের 250% শুল্ক শুধু কোনো ব্যবসায়িক হুমকি নয়, এটি এমন এক বার্তা যা বলে যুদ্ধ এখন অস্ত্রের নয়, সেই যে বলেছিলাম অর্থনীতি। রাশিয়ার রাডারে ফ্রান্স, চীনের নজরে তাইওয়ান, আর আমেরিকা যখন ইউরোপ থেকে পা গুটিয়ে নিচ্ছে, তখন পৃথিবী আস্তে আস্তে এগোচ্ছে এক অদৃশ্য সংঘাতের দিকে, যেখানে প্রতিটি সিদ্ধান্ত হয়ে উঠছে বৈশ্বিক শক্তির পরিমাপক হিসাবে। বিশেষজ্ঞদের মতে এ হলো নতুন ঠান্ডা যুদ্ধের উষ্ণ অধ্যায়, যেখানে যুদ্ধক্ষেত্রের সীমা আর ভূগোলে বাধা নেই। এখন যুদ্ধ হচ্ছে বাজারে, মুদ্রায়, প্রযুক্তিতে, এমনকি তথ্যের প্রতিটি লাইনে। একসময় দেশ মানে ছিল ভূখণ্ড, এখন দেশ মানে প্রভাব ক্ষেত্র, যেখানে ওয়াশিংটনের একটি টুইট, বেইজিংয়ের একটি বিবৃতি কিংবা ক্রেমলিনের এক ব্যঙ্গাত্মক মন্তব্য এক মুহূর্তে বদলে দিতে পারে বিশ্বমঞ্চের সেই ভারসাম্যটি। এমন প্রেক্ষাপটে প্রশ্ন একটাই, আমরা কি আবার সেই একই চক্রে ফিরে যাচ্ছি, যেখানে প্রতিশোধ, অহং আর প্রভাবের লড়াই ভবিষ্যৎ নির্ধারণ করে? নাকি মানব সভ্যতায় এবার শিখবে যুদ্ধের আগুনে, নাকি বরং সংলাপের আলোয় তৈরি হয় স্থায়ী শান্তি? সম্ভবত সময় তার উত্তর দেবে, কিন্তু ইতিহাস বলছে যখনই বাণিজ্য হয় অস্ত্র, তখন শান্তির দামও বেড়ে যায় বহুগুণে। এবং ঠিক সেই মুহূর্তেই পৃথিবী বুঝতে পারে শক্তি নয়, প্রজ্ঞাই আসল প্রভাব। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি, কিন্তু কথা দিচ্ছি নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব একই সময়ে একই চ্যানেলে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।